বংশীতলা গ্রামের দীননাথ মণ্ডল ভারী গৃহস্থ। তার মতো পরোপকারী মানুষ এই গায়ে আর একটিও মিলবে না। গায়ের মানুষের কাছে তিনি যেন বটবৃক্ষের ছায়ার মতো। এই দীননাথ মণ্ডলের একমাত্র ছেলে চন্দন আজ বিলেত থেকে ডাক্তারি পাশ করে গায়ে ফিরছে। তাই গায়ের মানুষ ভিড় করে আছে নাকাড়া স্টেশনে। এই গায়ে একটি হাসপাতাল তো দূরের কথা, একটা ভালো ডাক্তার পর্যন্ত নেই। বহুকাল আগে বিজন সরকার নামে একটি বৃদ্ধ ডাক্তার ছিল, সেও আজ বেঁচে নেই। দীননাথ আজ ভীষণ খুশি এই ভেবে যে গায়ের আর কাউকে অন্তত বিনা চিকিৎসায় মরতে হবে না। সঙ্গে গায়ের মোড়ল তুলসীরামও এসেছে। তার দু চোখে জল টলমল করছে। তার বড় ছেলে শিবরাম পরশুরাতে ভেদ বমি করে মারা গেছে। স্টেশনটা খুব বড় নয়, তাই গায়ের লোকের এই জনসমাবেশে স্টেশনটা যেন গমগম করছে। 12:50 ট্রেনটা যখন স্টেশনে এসে দাঁড়ালো, তখন সকলে ট্রেনের গেটের দিকে এগিয়ে গেল। চন্দন ট্রেন থেকে নামতেই সকলে তাকে ফুলের মালা পরিয়ে অভ্যর্থনা জানালো। ট্রেনটি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার গন্তব্যস্থলের দিকে রওনা দিল। চন্দন কয়েক পা হেঁটে এসে তার বাবা দীননাথকে পায়ে হাত দিয়ে প্রণাম করল। দীননাথ কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় অভিজিৎ তাকে বলল, চন্দন চল ভাই, কতদিন পর তুই বাড়ি এলি। আজ দুপুরে আমাদের ওখানে খাওয়া দাওয়া হবে। বিকালে তিনজন একটু আড্ডা দিয়ে তারপর তোকে আমি আর সুমন পৌঁছে দিয়ে আসবো বংশীতলাতে। আরে অভিজিৎ, ও তো আজই এলো, কাল না হয় তোমাদের বাড়িতে যাবে। না না কাকু, আমি বাড়িতে বলে এসেছি, ওর জন্য রান্না হচ্ছে, আর তাছাড়া সন্ধ্যার মধ্যেই তো ওকে পৌঁছে দিয়ে যাব। হ্যাঁ চল না, কতদিন পর তিনটিতে এক জায়গায় হলাম, অনেক কিছু বলার আছে তোর সাথে। বেশ বেশ, তাহলে সাবধানে যেও তোমরা। এই সুমন আর অভিজিৎ চন্দনের স্কুল লাইফের বন্ধু। ওদের বাড়ি মোহনপুর গ্রামে। ওরা আর্থিক অভাবের জন্য পড়াশোনাটা আর করতে পারেনি, কিন্তু তাতে কিছু হয়নি। বন্ধুর প্রতি ভালোবাসা তাদের আজও অটুট রয়েছে। ওরা তিন বন্ধু স্টেশন থেকে নেমে একটি রিকশাতে উঠে মোহনপুর গ্রামের দিকে রওনা দিল। কিছু দূর যাওয়ার পর রিকশাটা একটি মাঠের রাস্তায় গিয়ে পড়ল। দুধারে সবুজ ধান ক্ষেত, তার মধ্যে দিয়ে এই রাস্তা চলে গেছে মোহনপুর গ্রামে। দূরে কোথায় একটি কোকিল ডাকছে, সঙ্গে ধীর গতিতে বয়ে চলেছে মিষ্টি বাতাস। চন্দন রিকশাতে বসে বসে ভাবতে লাগলো, এসব কিছু ছেড়ে সে এতদিন ছিল কি করে। তার মনের কথাটা অভিজিৎ বুঝতে পেরে বলল, কেমন লাগছে রে গ্রামের পরিবেশ? দারুণ ভালো লাগছে রে অভি, তোদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তুই বিলেত থাকলেও এমন রিক্সা চেপে ক্ষেত ভরা ধান ক্ষেত দেখতে পেয়েছিস কখনো? এটাই গ্রাম বাংলার প্রাণ, বুঝলি? কিছু করার নেই ভাই, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। তার কতক্ষণ লাগবে রে সুমন? এই তো এই মাঠ পেরিয়েই শশী কাকার মিষ্টির দোকান, সেখান থেকে পায়ে হেঁটে মিনিট 10 পথ। শশী ঘোষের মিষ্টির দোকানের সামনে যখন রিকশা এসে থামল, তখন ঘড়ির কাঁটা 2টো। রিকশাওয়ালা তাদের নামিয়ে দিয়ে ধীরে ধীরে তার রিকশাটা নিয়ে চলে গেল। এবার চল, শশী কাকার মিষ্টির দোকান থেকে কয়েকটা করে রসগোল্লা খেয়ে নিই। হ্যাঁ রে চন্দন, শশী কাকার মিষ্টির জবাব নেই। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর তো মিনিট 10 পথ, চিন্তা কি? আয় আয়।
তারা মিষ্টির দোকান থেকে বেরিয়ে হাঁটতে লাগলো মোহনপুরের দিকে। কিছুটা পথ চলার পরে তারা পৌঁছে গেল অভিজিতের বাড়ি। সুমন, তুই তাহলে স্নান করে আমাদের বাড়িতে চলে আয়, দুপুরে 3 জন একসাথে খাবো। ঠিক আছে তাহলে। অভিজিৎ, রান্নাটা খুব সুন্দর হয়েছে। অনেকদিন পর কাকিমার হাতের রান্না খেলাম, খুবই ভালো লাগছে। মা তো এমনিই ভালো রান্না করে রে। আচ্ছা, তোর আর কিছু দেবো? না না ভাই, আমার হয়ে গেছে, আর কিছু লাগবে না। চন্দন দুপুরের খাওয়া দাওয়াটা অভিজিতের বাড়িতে সারল। বিকালে তারা 3 বন্ধু হাঁটতে হাঁটতে গিয়ে বসলো সুমনদের একটি চালা ঘরে। ঘরটিতে তার ঠাকুমা থাকত। তিনি মারা যাওয়ার পর থেকে ঘরটা পড়ে আছে। অভিজিৎ আর সুমন এখানে মাঝে মাঝে বসে গল্প সল্প করে। জানিস চন্দন, তোদের গ্রামের লোকেরা সবসময় একটা আতঙ্কের মধ্যে আছে। তুই থাম না রে অভি, ও সবেমাত্র বাড়ি আসলো, এখনই এসব কথা বলা ঠিক নয়। কি ব্যাপার, তোরা সত্যিটা আমাকে বল। আমি একজন ডাক্তার, আর ডাক্তাররা কখনো ভীতু হয় না। তোদের গায়ের মোড়লের বড় ছেলে শিবরামকে তুই চিনতিস? হ্যাঁ, কেন? তার আবার কি হলো? পরশু রাতে তার ভেদবমিতে মৃত্যু হয়েছে। এতে আশ্চর্য হওয়ার কি আছে? আমি এবার চলে এসেছি, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে রে চন্দন? গায়ের মানুষগুলো তো সব রোগ বেরামে মরছে না। কি বলতে চাচ্ছিস তুই? তাহলে কিভাবে মরছে? ঘটনাটি ঘটে তোদের গ্রামের হারান জেলের সামনে। শিবরাম ভেদবমি করে মরেনি রে। কি সব বলছিস তুই? ও ঠিকই বলছে রে চন্দন, শিবরামের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়। হারান জেলে লোকটা বেশ ভালো, আমি তাকে চিনি। সে কখনো মিথ্যা কথা বলে না। আমাদের গায়ে বহুবার মাছ বিক্রি করতে এসেছে। সে কাউকে ঠকায় না, বরঞ্চ সে নিজে মাছ ধরে বলে সে অন্য জেলেদের থেকে কম দামে মাছ বিক্রি করত। হারান জেলের পিছনের বাড়িটা মোড়ল মশায়ের। হঠাৎ একদিন হারান জেলে মধ্যরাতে একটা ঘোঙানোর আওয়াজ শোনে। তারপর সে বাইরে বেরিয়ে এসে দেখে মোড়লের বড় ছেলে শিবরাম কার পিছু পিছু হেঁটে চলেছে মাঠের রাস্তার দিকে। হারান জেলে ছিল অত্যন্ত সাহসী লোক, তাই সে তাদের পিছু নিল। খুঁজতে খুঁজতে রাস্তার পাশে একটি কদম গাছের ডালে শিবরামের দেহখানা ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ওটাই সেই কদম গাছ যেখানে 5 বছর আগে ছেলেদের অত্যাচারে নরেন বুড়ো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। এখন সে গায়ের লোককে মেরে তার সঙ্গী করতে চায়। এটাই তার প্রতিশোধ। এই দৃশ্য দেখে হারান জেলে দৌড়ে বাড়ি চলে আসে। সে এখনো জ্বরে ভুগছে। মোড়ল গায়ের লোক যাতে ভয় না পায় সেজন্য এই কঠিন সত্যটা মিথ্যায় বদলে দিয়েছে। 3 বন্ধু এসব আলোচনা করতে করতে কখন যে চারিদিকে অন্ধকার নেমে এসেছে সেটা তারা লক্ষ্যও করেনি। এবার ওঠরে তোরা, কথায় কথায় সন্ধে হয়ে গেছে। চন্দনকেও তো বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি তাহলে নবীনকে ডেকে নিয়ে আসছি। নবীনটা আবার কে? আমাদের গায়েরই একটি ছেলে, রিক্সা চালায়। অভিজিতের সঙ্গে একটি 19-20 বছরের ছেলে রিক্সা নিয়ে চলে এলো। বলো সুমনদা, কোথায় যাবে? আরে বংশীতলা গ্রামের দীননাথের বাড়ি। রাম রাম, ও পোড়া গায়ে আমি যাবনি, আমাকে মাফ করো তোমরা। কেন ভাই, ও গ্রামে কি হয়েছে? ওটা ভূতের গ্রাম, দিনের বেলাতেই ওই গায়ে কেউ যেতে চায় না, তাতে আবার সন্ধ্যা হয়ে গেছে। আমি আর সুমন তোর রিক্সাতেই তো আবার বাড়ি ফিরবো, তুই চিন্তা করছিস কেন? নবীনের মুখটা কেমন ভয়ে শুকিয়ে এলো।
সে 3 বন্ধুকে রিকশাতে তুলে নিয়ে বংশীতলা গ্রামের দিকে রওনা দিল। রিকশাটা যখন চন্দনের বাড়ির সামনে এসে দাঁড়ালো তখন রাত্রি গাঢ় হয়ে এসেছে। দীননাথ বাড়ির গেটের সামনে একটি লণ্ঠন হাতে নিয়ে ছেলে চন্দনের জন্য অপেক্ষা করছে। চন্দন রিকশা থেকে নেমে এলো। আসি রে চন্দন, পরে দেখা হবে, চল নবীন। চন্দন, এত রাত না করলেও পারতে, তোমার বিশ্রামের প্রয়োজন। কিন্তু বাবা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কাল শুনবো তোমার কথা, এখন ঘরে যাও, খাবার ঢাকা আছে, খেয়ে ঘুমিয়ে পড়ো। চন্দন ঘরে গিয়ে খেয়ে দিয়ে বিছানায় শুয়ে ভাবতে লাগলো, গ্রামটা এত নিঝুম কেন, আর বাবাই বা আমার উপর এত রেগে গেল কেন? এই দুটি কথার তাৎপর্য যেন আলাদা একটি ইঙ্গিত দিতে চাইছে। তাহলে সুমন আর অভির কথাই কি সত্যি? এই সব এলোমেলো চিন্তা করতে করতে চন্দন ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল তখন সকাল 8টা বাজে। পূবের জানলা দিয়ে সূর্যের আলো এসে পড়েছে তার বিছানায়। বাড়ির 15 বছরের বিশ্বস্ত চাকর রঘু টেবিলের ওপর চা রেখে গেছে। রঘু কাকা, কি হয়েছে খোকা বাবু? চা তো একেবারে ঠান্ডা হয়ে গেছে। তার হবে নি, সেই কখন চা বানিয়েছি। দাঁড়াও, আমি এখনই গরম করে নিয়ে আসছি। থাক, তার আর দরকার নেই। তা বাবা কোথায় আছে বলতে পারো? বড় বাবু তো সেই কোন সকালে বেরিয়েছে শহরে যাবে বলে। চন্দন ভাবল এটাই তার সুযোগ। এই সুযোগে সে হারাঞ্জেলের বাড়িতে যাবে। শিবরামের অস্বাভাবিক মৃত্যুর আসল রহস্য তাকে জানতেই হবে। আমি একটু বেরোচ্ছি, বাবার শহর থেকে ফেরার আগেই আমি বাড়ি চলে আসব। চন্দন ঘর থেকে বেরিয়ে গায়ের রাস্তা ধরে চলল হারাঞ্জেলের বাড়ি। কিছু দূর যাওয়ার পর একটি ব্যক্তির কাছ থেকে হারাঞ্জেলের বাড়ির ঠিকানা শুনে নিয়ে চন্দন গায়ের শেষ মাথায় হারানের বাড়িতে গিয়ে পৌঁছালো। সে দেখল যে হারাঞ্জেলে বারান্দাতে একটা বিছানার উপর শুয়ে আছে। হারান খুড়ো, ও হারান খুড়ো। হারান চোখটা মেলে তার দিকে একবার তাকালো, তারপর অতি কষ্টে বিছানায় উঠে বসল। চন্দনকে চিনতে পারল না। তুমি কে বাবা? আমি দীননাথের ছেলে চন্দন। ও, তুমি তো ডাক্তারি শিখতে বিদেশে গিয়েছিলে, তা কবে ফিরলে বাবা? আমাকে দেখতে এসেছো বুঝি? আমার এই রোগ আর কোনোদিন সারার নয়। তোমার ওষুধে আমার কিচ্ছু হবে না। সেই রাতের ঘটনাটা আমাকে খুলে বলো তো। আমি ওই কথাটা শোনার জন্য তোমার কাছে এসেছি। কোন কথা? আমি কিচ্ছু জানি না। যে কথা শুনে গায়ের লোকেরা আতঙ্কিত হয়ে আছে, সত্যিটা খুলে বলো, তাহলে তুমিও এই ভয়ের বিভীষিকা থেকে মুক্তি পাবে। আমি পারবো না বাবা, সে কথা বললে ও যে আমাকে ছাড়বে না। কার কথা বলছো খুড়ো? কে সে? তুমি আমাকে নির্ভয়ে বলো, আমি তোমার চিকিৎসা করে ভালো করে দেব, কথা দিলাম। তুমি যখন সাহস দিলে তবে আমি বলবো, সব কথাই বলবো, কিন্তু এখন নয়। কেউ যদি তোমাকে আমার বাড়িতে দেখে ফেলে তাহলেই বিপদ। এর মধ্যে আমাকে নিয়ে অনেক গুজব রটে গেছে, আর পাল্লা ভারী করতে চাই না। তার উপর তোমার বাবা যদি জানতে পারে
তাহলে আমার আর রক্ষে নেই। তুমি চুপি চুপি রাত্রেবেলা এসো, আমি তখন তোমাকে সব বলবো। তুমি এখন যাও বাবা। আচ্ছা খুড়ো, তাই হবে। ততক্ষণে তুমি কিছু খেয়ে নিও। রাতে আমি তোমার জ্বরের ওষুধ নিয়ে আসব, সব ঠিক হয়ে যাবে। চন্দনকে যাতে কেউ দেখতে না পায় তাই সে দ্রুত পা চালিয়ে বাড়ি ফিরে এলো। ঘরে ঢুকতেই সে দেখতে পেল তার দুই বন্ধু অভিজিৎ আর সুমন এসেছে। কিরে, তোরা এসছিস? যাক, খুব ভালো হয়েছে। বাবা এখনো বাড়ি ফেরেনি, এই সুযোগে আলোচনাটা সেরে ফেলি। আলোচনা কোন বিষয়ে? চন্দন ঘরের দরজাটা বন্ধ করে দিল যাতে কেউ তাদের কথা শুনতে না পায়। সংক্ষেপে হারান জেলের কথাটা তাদেরকে বলল। এবার বিশ্বাস হলো তো? এখনো পুরোপুরি বিশ্বাস করছি না, তাই তো রাত্রিবেলা তোদেরকে হারান খুড়োর বাড়ি নিয়ে যাব, কিন্তু কথাটা যেন কেউ জানতে না পারে। কিন্তু আমরা কখন আসবো, কোথায় দাঁড়াবো সেটা তো বল। আমাদের গায়ের পশ্চিম পাড়ায় যে কালী মন্দিরটা রয়েছে, ওখানে তোরা আমার জন্য অপেক্ষা করবি। ওই পথ দিয়েই তো হারান খুড়োর বাড়ি যেতে হয়। আর তুই কখন আসবি? বাবা আর রঘু ঘুমিয়ে পড়লে আমি চুপি চুপি বেরিয়ে আসব। আমরা এখন তাহলে বাড়ি ফিরে যাচ্ছি, রাতে দেখা হচ্ছে। দিনের আলো মিলিয়ে গেছে দূরের আকাশে। আস্তে আস্তে রাতের অন্ধকার গ্রাস করছে চারপাশটা। দূরে কোথায় শাঁখ বেজে উঠল। চন্দন ঘরের খাটের উপর বসে এই বিষয়টা নিয়ে ভাবছে। হঠাৎ রঘু এসে বলল, খেতে চলো খোকা বাবু, বড়বাবু শহর থেকে ফিরেছেন, তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যাও, আমি আসছি। চন্দন খাওয়া শেষ করে ঘরে চলে গেল। তারপর ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো। কখন সে বাড়ি থেকে বেরোবে তার আর যেন তর সইছে না। ধীরে ধীরে চারিদিকে কালো অন্ধকার ঘনিয়ে এলো। এবার রাত অনেকটা ভারী হয়ে এসেছে। সকলে ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। চন্দন চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে এলো। অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে পৌঁছালো কালী মন্দিরের কাছে। রাত্রি তখন থমথম করছে। রাতের এমন ভয়ঙ্কর চিত্র সে আগে কখনো দেখেনি। কিন্তু মন্দির চত্বরে সে তার দুই বন্ধু অভি আর সুমনকে দেখতে পেল না। সুমন, অভি, কোথায় তোরা? তাড়াতাড়ি বেরিয়ে আয়, নইলে দেরি হয়ে যাবে। কোথাও কোনো সাড়া পাওয়া গেল না। চন্দন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একাই হাঁটতে শুরু করলো হারাঞ্জেলের বাড়ির দিকে। নিস্তব্ধ রাত, চারিপাশে জমাট বাঁধা অন্ধকার ভেদ করে চন্দন এগিয়ে চলল। সে খুব ভীতু নয়, তবুও তার একটু ভয় ভয় করতে লাগলো। পুরো গ্রামটা যেন অন্ধকারে তলিয়ে গেছে। কোনো বাড়িতে একটি আলোর বিন্দু পর্যন্ত দেখা যাচ্ছে না। রাস্তার ধারের কোনো এক গাছ থেকে একটি প্যাঁচা অনবরত ডেকে চলেছে। হাঁটতে হাঁটতে সে অবশেষে পৌঁছে গেল হারাঞ্জেলের বাড়ির সামনে। বাড়িটির বাইরে কোনো আলো জ্বলছে না, শুধু ঘরের ভিতরে একটি লণ্ঠন টিম টিম করে জ্বলছে। কিন্তু ঘরের ভিতরে কারা যেন খাটো গলায় কথা বলছে। তাদের কথা এতই ক্ষীণ যে বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছে না। চন্দন সেসব অগ্রাহ্য করে কোনো কথা না বলেই হারাঞ্জেলের ঘরের দরজা খুলে ভিতরে ঢুকল। ঘরের ভিতরে ঢুকতেই ভয়ে চন্দনের সারা শরীর পাথর হয়ে গেল। সে দেখল ঘরের মেঝেতে হারাঞ্জেলে মরে পড়ে আছে, আর তার পাশে বসে আছে তার দুই বন্ধু অভিজিৎ আর সুমন। ভয়ঙ্কর তাদের সেই চেহারা,
তারা যেন লোলুপ দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে, আর দলের সর্দার নরেন বুড়ো তার দিকে দুটি হাত বাড়িয়ে এগিয়ে আসছে। চন্দন আর এক মুহূর্ত দেরি না করে ঘরের দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো। তারপর যে রাস্তা ধরে এসেছিল সেই রাস্তা ধরেই প্রচণ্ড গতিতে দৌড়াতে লাগলো। তখনও পিছন থেকে শোনা যাচ্ছে তাদের দলবদ্ধ পৈশাচিক হাসি। চন্দন দৌড়াতে দৌড়াতে এসে পড়ল সেই পুরনো কালী মন্দিরটার কাছে। চন্দনের দেবদেবতায় কোনোদিনই বিশ্বাস ছিল না। এই প্রথমবার প্রাণ বাঁচানোর তাগিদায় সে কালী মন্দিরের ভিতরে গিয়ে আছড়ে পড়ল মায়ের পায়ের সামনে। হঠাৎ একটি অলৌকিক শক্তি মন্দিরের ঘণ্টাকে জোরে জোরে নাড়া দিয়ে যেন তীব্র ঘণ্টার ধ্বনি করে চলল। মধ্যরাতে ঘণ্টার ধ্বনি শুনে গায়ের কিছু লোক এসে হাজির হলো মন্দিরের সামনে। তাদের মধ্যে থেকে একজন বয়স্ক ব্যক্তি বলে উঠল, কি হয়েছে বাপু? তুমি এত রাতে মন্দিরে কি করছো? মায়ের আদেশ পেয়েছো বুঝি? চন্দন তাদের মুখের দিকে তাকাতেই দেখতে পেল তার সামনে যারা দাঁড়িয়ে ছিল তারা আর কেউ নেই। তার পরিবর্তে দাঁড়িয়ে আছে একদল নরকঙ্কাল। তারা তাদের মাংসহীন হাতগুলি বাড়িয়ে হাসতে হাসতে তারই দিকে এগিয়ে আসছে। দাদা, এটা কোন স্টেশন? এটা তো নাকাড়া স্টেশন। কোনো খারাপ স্বপ্ন দেখলেন নাকি?